চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো। জাকসুর ভিপি হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস শিবিরের মাজহারুল ইসলাম। ভোট গ্রহণের দুদিন পর শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা। সব প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে তারেক রহমানের তাগিদ। ক্ষমতায় এলে প্রাণী সংরক্ষণ আইন সময়োপযোগী করার প্রতিশ্রুতি। মারা গেছেন কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। 21শে পদকপ্রাপ্ত গুণী শিল্পীর প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন আজ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। আগামী প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ার উদ্যোগকে স্বাগত। এবং এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ক্রিকেট লড়াই আজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার ম্যাচ বাংলাদেশ সময় রাত 8:30টায়। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও ইসলামী ছাত্র শিবিরের বিজয় হয়েছে। দশম জাকসু নির্বাচনে 25 পদের 20টিতেই জয়লাভ করেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে জয়ী হয়েছে আব্দুর রশিদ জিতু। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। শিক্ষার্থী প্রতিনিধি বেছে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 8,000 শিক্ষার্থী বৃহস্পতিবার ব্যালট পেপারে নিজেদের রায় দেন। নির্বাচন শান্তিপূর্ণ হলেও নানা অভিযোগ তুলে ভোট বর্জন করেন 5টি প্যানেলের প্রার্থীরা। ভোট গণনায় দেখা যায় চরম অব্যবস্থাপনা। হাতে হাতে ফল গুনতে লেগে যায় 2 দিন। এর মধ্যে নির্বাচনী দায়িত্বে থাকা একজন শিক্ষক মারা যান। ফল ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে যান 5 নির্বাচন কমিশনার ও কর্মকর্তা। শনিবার সন্ধ্যায় শেষ হয় ফল পাওয়ার অপেক্ষা। তাতে বড় জয় পায় শিবির সমর্থিত প্যানেল। শিবিরের প্যানেল থেকে জয় পাওয়া জিএস মাজহারুল ইসলাম জানালেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি সময়মতো পরবর্তী জাকসু নির্বাচন করতে চান তারা। পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দেবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি। সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। বিজয়ী ভিপি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের আব্দুর রশিদ জিতু দিলেন দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে শিক্ষার্থীদের মুক্ত করার প্রতিশ্রুতি। আমি প্রথমত চেষ্টা করব যে ক্যাম্পাসগুলো থেকে সকল প্রকার যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আছে, যেই রাজনৈতিক কুপ্রভাবের ফলে শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক শিক্ষা জীবন ব্যাহত করে, সুতরাং সেই রাজনীতির চর্চা আমি বন্ধ করবো ইনশাআল্লাহ। বিজয়ীরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রত্যাশা এতটুকুই, তারা যেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলেন। তা আশা করি ওনারা আমাদের ভরসা কখনো ক্ষুণ্ণ করবেন না। তাদের যেসব ইস্তেহার আমরা শুনেছিলাম এবং এইসব শুনে যে যারা ভোট দিয়েছিল তারা অবশ্যই প্রত্যাশিত যে তারা তাদের ইস্তেহার সম্পূর্ণভাবে পূরণ করবে এবং আমাদের জাহাঙ্গীরনগরকে আরও এগিয়ে নিয়ে যাবে। নবম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। নিজেদের প্রতিনিধি বেছে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয়েছে 33 বছর। নতুন নেতৃত্ব তাদের প্রত্যাশা কতটা পূরণ করবে সেটি এখন দেখার অপেক্ষায় আছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ হিসেবে অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই কেবল সব প্রাণীর অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রাণী ও প্রাণীর মিলন মেলায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, মানবজাতির নিরাপত্তার স্বার্থেই প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা জরুরি। সাদিম মাহমুদের রিপোর্ট। দেশ হোক সকল প্রাণীর নিরাপদ আবাসস্থল, এই স্লোগানে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলন মেলা আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের প্রাণীপ্রেমীরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানবজাতির নিজেদের স্বার্থেই সব প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার তাগিদ দেন তিনি। মানুষ তার নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার, প্রাণীদের আবাস অক্ষত রাখা দরকার। ইনশাআল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাআল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাআল্লাহ আমরা করব। দেশে দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক এবং যত্নবান থাকব। জীববৈচিত্র্য রক্ষায় আইনের চাইতেও নাগরিকের সচেতনতা জরুরি বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাদিম মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। চিরতরে চলে গেলেন লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। শনিবার রাত 10:15টায় রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের সাংস্কৃতিক অঙ্গন সহ সর্বস্তরে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বেলা 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। 11:30 পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকী, শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার। আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন থেকেই কিডনির জটিলতায় ভুগছিলেন লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন। 2 সপ্তাহ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে 2 দিন আগে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার রাতে চিরতরে স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ মুগ্ধ করা সেই দৃপ্ত কণ্ঠ। তার অবস্থার আরেকটু অবনতি হলে তাকে আমরা আইসিইউতে স্থানান্তর করি এবং সেখান থেকেই আসলে তার অবস্থার ক্রমাবনতি হতে থাকে। উনি ডিগনিটি নিয়ে বাঁচতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ উনি ডিগনিটি সহকারেই গিয়েছেন। ওনার ভক্ত বা আরও যারা আছেন তাদের কাছে দোয়া, যতটুকু হোক ওনার জন্য দোয়া করবেন। ওনার যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে কখনো, তাকে মাফ করে দিবেন। ফরিদা পারভিনের মৃত্যুতে শোকাহত সংস্কৃতি অঙ্গন সহ সারা দেশ। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন শিল্পী ও ভক্ত অনুরাগীরা। ওনার কণ্ঠ অনবদ্য এবং কণ্ঠের সুর একদম তীরের মতো। আমি এখন এগুলো স্মৃতিচারণ করতে গেলে আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আমাদের মাথার উপর যারা বটবৃক্ষের মতো ছিলেন তাদেরকে আমরা প্রায় অনেককেই আমরা হারিয়ে ফেলছি। আমরা খুব অসহায়। সবচেয়ে বড় জিনিস হলো আমরা একজন অপূরণীয় ক্ষতি হলো দেশের জন্য, দেশের শিল্পী সমাজে বা শিল্পী সাহিত্যিক ক্ষেত্রে। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম এবং সন্ধ্যায় কুষ্টিয়ায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাবা মায়ের কবরে তাকে দাফন করা হবে। জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো, দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। তার আগে আমরা বাদ মাগরিব কুষ্টিয়াতে পৌর গোরস্থানে আরেকটা জানাজা করব। এখানে শুধু ফরিদা পারভিন একা, কারো স্ত্রী না, কারো মা না, কারো ভাবি না, সে সর্বসাধারণে। দীর্ঘ সঙ্গীত জীবনে লালনের গানকে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া শিল্পী ফরিদা পারভিন বেঁচে থাকবেন লালন সাইজির গানের মধ্য দিয়ে। প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে তার গান, এ প্রত্যাশা ভক্ত শুভানুধ্যায়ীদের। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
দর্শক, 21শে পদকপ্রাপ্ত বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন সুলতানা হিমু। লালন সঙ্গীত জগতের অনন্য নাম ফরিদা পারভিন, যার কণ্ঠে বাংলা লোকসঙ্গীত পেয়েছে ভিন্ন মাত্রা। গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্ম 1954 সালের 31শে ডিসেম্বর নাটোরে। গানের জীবনের হাতে খড়ি মাগুরায়। 1968 সালে তিনি রাজশাহী বেতারে নজরুল সঙ্গীতের জন্য নির্বাচিত হন। নজরুল গীতি দিয়ে শুরু করলেও 1973 সালের দিকে দেশাত্মবোধক গানে জনপ্রিয়তা অর্জন করেন ফরিদা পারভিন। পল্লীগীতি গাইলেও লালন সঙ্গীতের জন্যই বেশি জনপ্রিয় ফরিদা পারভিন। স্বাধীনতার পর কুষ্টিয়ায় থাকার সময় গুরু মোকসেদ আলী শাইয়ের কাছে লালন গীতির তালিম নেন তিনি। সত্যবল সুপথে চল গান শিখে লালন সাইজির গানের জগতে প্রবেশ ঘটে তার। তিনি গানটি যখন বাজাচ্ছেন, ফরিদা পারভিনের গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, খাঁচার ভিতর, অচিন পাখি, বাড়ির কাছে, আরশিনগর। সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র ফরিদা পারভিন স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। 1987 সালে 21শে পদকে ভূষিত হন তিনি। 1993 সালে ছায়াছবির গানে সেরা কণ্ঠশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2008-এ পান ফুকুওয়াকা এশিয়ান কালচারাল প্রাইজ। সঙ্গীতে অবদানের জন্য ফরিদা পারভিনকে পুরস্কৃত করেছে চ্যানেল আইও। সম্মান প্রদর্শন করাতে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দখল করে ট্রাক কাভার্ড ভ্যান রাখায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের কথা থাকলেও তার বাস্তবায়ন হয়নি। মালিক সমিতির দাবি, ট্রাক স্ট্যান্ডের চাঁদার ভাগবাটোয়ারায় শুধু হাত বদল হয়েছে। পাশের গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত বিজি প্রেস ঘেঁষে ট্রাক কাভার্ড ভ্যান রাখায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শাকির আদনানের রিপোর্ট। এই চিত্র দেখে মনে হতে পারে এটি ট্রাক কাভার্ড ভ্যান স্ট্যান্ড, কিন্তু বাস্তবতা ভিন্ন। তেজগাঁওয়ে সড়কের ওপর এভাবেই বছরের পর বছর রাখা হচ্ছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। অধিকাংশ জায়গা দখল করায় শুরু হয়েছে সড়ক। এ কারণে তেজগাঁও সহ আশপাশের এলাকায় যানজট লেগেই থাকে। 20 টাকার ভাড়া লইছি, 1-1.5 ঘন্টা কাটতে গেছে। ট্রাক ডবল করে রাখিয়া আমাদের 12টা আমাদের প্রত্যেক দিন আমার 3 ঘন্টা 4 ঘন্টা সময় যায় এই ফালতু কয়েকটা টাকার লেগা। সন্ধ্যার পরে আর পার্কিংয়ে চালাই, রাস্তায় গাড়ি চালানো যায় না। গ্যারেজ কি রাস্তা নাকি, এটা দেখার মতন কেউ নাই মনে হচ্ছে। চালকরা বলছেন স্থায়ী জায়গা না থাকায় যেখানে সেখানে তাদের গাড়ি রাখতে হচ্ছে। প্রাইভেট আসবো বা বড় গাড়ি আসবে, এখন আসতে পারতেছে না। আমাদের সমস্যার কারণে আমরা এখানে রাখতেছি। এখন সবারই তো কষ্ট হচ্ছে। টিপ আছে নাকি? আপনি জান এই গাড়ি 4000 টাকা মার্কেট, চিটাং চলে 13-14 গাড়িটা খরচ যায় 22,000। মালিক সমিতি বলছে গাড়ি চালাতে নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। পরিবর্তন কিছুই হয়নি, শুধু হয়েছে হাত বদল। আমাদের বিআরটি আর পুলিশ প্রশাসন, আমার মনে হয় তারা দুজনই একদল। ষোড়রগা শুরিগর, গৃহস্থগত হন। আপনি কারণ যান যাত্রে এক গাড়িতে মাল লইয়া 300-400 টাকা দেওয়া লাগে। এই যে তেলকেটেও দিয়ে দেখবেন গাড়ি রাখে টাকা দেওয়া লাগে। আমরা খালি হাত বদলে দিয়েছি তো। এভাবে যানবাহন রাখায় বিজি প্রেসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তাহীনতায় পড়েছে। কর্তৃপক্ষ এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছে ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ বলছে সমস্যা সমাধানের প্রয়োজন স্থায়ী ট্রাক স্ট্যান্ড ও এক্সপ্রেসওয়ে নির্মাণ। মাল্টি স্টোরি ট্রাক স্ট্যান্ড নির্মাণ, পাশাপাশি যে ট্রাকগুলো রাত্রে এসে ঢাকা শহরে মাল পণ্য আনলোড করে ফিরে যেতে পারছে না, তাদেরকে দিনের বেলায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে যদি দেওয়া যায় তাহলে এই সমস্যার সমাধান হবে। ট্রাক স্ট্যান্ড নির্মাণের সম্প্রতি তেজগাঁওয়ে টিএনটির প্রায় 5 একর জায়গা সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে। সেখানে অন্তত 5000 যানবাহন রাখা সম্ভব হবে বলে জানিয়েছে মালিক সমিতি। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবেলায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে উপকূলীয় জনপদ পিরোজপুরে চলছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। প্রাকৃতিক দেয়াল বিনির্মাণের অভিযাত্রার সহযাত্রী মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতের উদ্যোগে স্বাগত জানিয়েছেন সুধীজনরা। ফয়সুল ইসলাম বাচ্চুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
সন্ধ্যা, বলেশ্বর ও কচা নদীর তীর ঘেঁষা সবুজ ও মনোমুগ্ধকর উপকূলীয় জেলা পিরোজপুর। নানা দুর্যোগে সাগর তীরবর্তী এই জনপদের রক্ষা কবচ হিসেবে কাজ করে প্রাকৃতিক দেয়ালখ্যাত সবুজ বনাঞ্চল। তবে বৈশ্বিক উষ্ণায়নে সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তীব্র ভাঙনে বিলীন হচ্ছে সবুজ বনায়ন। এমন বাস্তবতায় উপকূলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। পিরোজপুর হচ্ছে খাল নদী বেষ্টিত একটি জায়গা, যেখানে ভাঙনের কিন্তু একটা প্রভাব আছে। এই কারণেই এখানে কিন্তু যদি বেষ্টনী তৈরি করতে পারি গাছ দিয়ে, তাহলে কিন্তু এই মাটি ক্ষয় কিন্তু রোধ করা যাবে এবং পিরোজপুরকে ভালো রাখা যাবে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহায়তায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নানা জাতের বিরল দেশীয় গাছের চারা। অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষাদি প্রাণ। গাছ আমাদের পরম বন্ধু। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দূষণমুক্ত অক্সিজেন এবং সুন্দর পরিবেশ গঠনে এই বৃক্ষরোপণের বিকল্প আর নাই। এদের মধ্যে বৃক্ষরোপণের একটা অভ্যাস নিজেদের মধ্যে তৈরি হবে, তাইলে আমাদের প্রকৃতি বাঁচবে, আমরা বাঁচব। পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনেরা। জলবায়ু পরিবর্তনের যে এই বৈরিতা, এটা ফেরানোর একমাত্র উপায় হলো বৃক্ষরোপণ। গাছ বেসিক্যালি হচ্ছে আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। গাছ নাই তো প্রকৃতিও নাই। এই কার্যক্রমের অংশী হতে পেরে বাংলালিংকের পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দিত। ছোট ছোট শিক্ষার্থীদেরকে গাছ দেওয়া হয়েছে, এর মাধ্যমে তাদেরকে গাছের যত্ন, একেবারে শুরু থেকে একটা গাছ রোপণ করে সেই গাছের যত্ন শেখানোর প্রক্রিয়া, আমরা সাধুবাদ জানাই। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবার এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রসঙ্গ। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। লন্ডনে যুক্তরাজ্যের অভিবাসন বিরোধী উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের নেতৃত্বে মিছিল করেছেন লাখো বিক্ষোভকারী। স্থানীয় সময় শনিবার বেলা ৩টার পর মধ্য লন্ডনে এ বিক্ষোভ সমাবেশ হয়। এ কর্মসূচির নাম ইউনাইট দ্য কিংডম। একই সময় স্ট্যান্ড আপ টু রেসিজম শীর্ষক পাল্টা প্রতিবাদও হয়। সংঘর্ষ এড়াতে ১,০০০ পুলিশ অফিসার মোতায়েন করা হয়। পুলিশ বলেছে, রবিনসনের পক্ষের বিক্ষোভকারীরা তাদের উপর হামলা চালিয়েছে। এতে ২৬ জন পুলিশ আহত হয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, বিভিন্ন অভিযোগে অন্তত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভে যুক্তরাজ্যের ইউনিয়ন জ্যাক পতাকা, ইংল্যান্ডের লাল সাদা সেন্ট জর্জ ক্রস, এমনকি মার্কিন ও ইসরায়েলি পতাকা দেখা যায়। মিছিলে তারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধেও স্লোগান দেন। কানাডার ক্যালগারিতে ৩ দিনের কনসুলার সার্ভিস শুরু হয়েছে। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারি এ আয়োজন করেছে। প্রবাসী বাংলাদেশিদের মিশন, রিডেবল পাসপোর্ট, ই পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড সহ বিভিন্ন সেবা দিচ্ছে কানাডায় বাংলাদেশ কনসুলেট জেনারেল টরন্টো অফিস। প্রথম দিনে ছিল মানুষের ভিড়। এই সেবা কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন কানাডায় কনসুলেট জেনারেল টরন্টোর কনসাল জেনারেল মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় ছিলেন সংগঠনের সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন ও অন্যান্যরা। ৬ শতাধিক মানুষের সেবা দেওয়া হবে এ আয়োজনে। এবার কৃষি সংবাদ। কক্সবাজারের রোপা আমনের রোপণ শেষ হয়েছে। লক্ষ্যমাত্রার ৯৯% জমিতে রোপা আমন ধান রোপণ করেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। জেলার ৮ উপজেলায় এই মৌসুমের শুরুতেই রোপা আমন ধান রোপণ শুরু করেন কৃষক। তারা বলছেন, আবহাওয়া ভালো থাকলে ফলনও ভালো পাওয়া যাবে। আমি চাষ করতেছি সাতকানি, ফলন ইনশাআল্লাহ ৭০-৮০ এরকম মনে করি। গরম ফিরতেছে আর
স্বাস্থ্য একটু ভালো হতে পারে মনে আশা বেড়া জানিবা গরম হলে আরো অত্যাচার মৃত্যু জ্বর দিলে মৌসুম ভালো হবো বলে আশা করি। যদি আল্লাহর রহমতে জ্বর তর যদি বৃষ্টি হতে না হইলে মানি আল্লাহর রহমতে মনে করো নারা দয়া করে আল্লাহ খাবাইলে খুব সুন্দর করে খাইম। ভালো বীজ এবং সার সংকট না থাকায় রূপা আমনের ফলন ভালো হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। উপসহকারী কৃষি কর্মকর্তারা তারা মাঠে থেকে প্রতিটা ব্লকে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং উদ্বুদ্ধ গ্রহণ করেছে। আমাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের এবছর আমাদের বিগত বছরের মতোই আমাদের ফলন হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজারকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা করার উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। সারোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। এবার প্রকৃতি সংবাদ। যোগাযোগ ব্যবস্থা সহ আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সহ নতুন জেগে ওঠা বিভিন্ন চরের লাখো বাসিন্দা। নদী ভাঙনে উদ্বাস্তু মানুষ বঞ্চিত হচ্ছেন শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ অন্যান্য মৌলিক অধিকার থেকে। বাড়তি ভোগান্তি মূল ভূখণ্ডে প্রবেশের দুর্গম নৌযাত্রা। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি হাতিয়া ও চরাঞ্চলের জীবনমান উন্নয়নের দাবি ভুক্তভোগীদের। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জনপদ হাতিয়া, মেঠোপথ, প্রকৃতির নির্মল দৃশ্যপট আর বহতা নদী কল্পনায় যতটা আকর্ষণীয়, এখানকার জীবন ততটাই কঠিন। উন্নয়নের নানান সূচকে দেশ এগিয়ে গেলেও পিছিয়ে আছে হাতিয়া ও আশপাশের চরাঞ্চলের ৭ লাখের বেশি মানুষ। মূল ভূখণ্ডে প্রবেশের প্রধান বাহন ট্রলার কিংবা সি ট্রাক। যাতায়াত করার জন্য ভালো কিছু নাই। আমরা ট্রলার দিয়ে আসি নিজের জীবন ঝুঁকি নিয়ে। কুমিল্লা থেকে আসছি, হাতিয়া যাবো ঝুঁকিপূর্ণ নিয়ে, তারপরে যাই, তারপরে অনেক ভোগান্তি। বাসীর দীর্ঘদিনের একটাই দাবি নদী ভাঙ্গন রোধ এবং যাতায়াত পারাপারটা যেন আমাদের একটু ফেরি ব্যবস্থা করে দেওয়া হয়। মনে করছি যে ফিরে দুনিয়া দেখুন না, আল্লাহ বাসে আনছে দিকে আইসি যে। তবে বিআইডব্লিউটিসির 2টি সি ট্রাক দিনে একবার চলায় জীবন জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ ট্রলার যাত্রায় বাধ্য হয় হাজারো মানুষ। আমরা হাতিয়ার মানুষ কত যে নিরাপত্তাহীন ভুগতেছি এটা বলার মতো না। ভাষা প্রকাশ আরো কম হলে আর ভালো হতো, তো প্রচুর যাত্রী হয়ে গেছে। এগুলো মাঝপথে গেলে অনেক ঝুঁকিপূর্ণ মনে হয়। এরপরে এই বোর্ডে মালও নিছে, অনেক যাত্রীও নিছে, এটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। যোগাযোগ সহ দ্বীপের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন। হাতিয়ার নৌযানগুলোতে আমরা সচরাচর যেটা দেখতে পাই যে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয়। আমরা এই বিষয়ে প্রশাসন সবসময় সতর্ক আছি। আমরা বিভিন্ন সময় মোবাইল কোড করে তাদেরকে শাস্তির আওতায় এনেছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে। নৌযাত্রা নিরাপদ করতে সি ট্রাকের সংখ্যা বাড়ানো সহ জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। দর্শক, সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাকসুর ভিপি হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস শিবিরের মাজহারুল ইসলাম। ভোট গ্রহণের 2 দিন পর শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা। সব প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে তারেক রহমানের তাগিদ। ক্ষমতায় এলে প্রাণী সংরক্ষণ আইন সময়োপযোগী করার প্রতিশ্রুতি। মারা গেছেন কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। 21শে পদকপ্রাপ্ত গুণী শিল্পীর প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন আজ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। আগামী প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ার উদ্যোগকে স্বাগত। এবং এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ক্রিকেট লড়াই আজ। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার ম্যাচ বাংলাদেশ সময় রাত 8:30টায়। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।